নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু, সেটি হলো ব্রিটিশ আমলে ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন। ব্রিটিশ আমলে ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন এই নিয়ে আজকে আলোচনা করব। মানে ব্রিটিশ রুল যখন ইন্ডিয়াতে ছিল তখন তাদের রেলওয়ে ট্র্যাকের যে প্রজেক্ট করেছিল সেই নিয়ে আজকে আমি ডিসকাস করব, যেটা তোমাদের ক্লাস 8 এর 4th চ্যাপ্টারের টপিক। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে ভারতবর্ষে যে ব্রিটিশরা বা ইংরেজরা যে রাজত্ব করেছে প্রায় 200 বছর, তার অন্যতম নিদর্শন বা অন্যতম প্রতীক হলো ভারতে এই রেলপথের প্রবর্তন বা রেলপথ ব্যবস্থা তৈরি প্রকল্প। মানে এটা চিহ্ন যে ইংরেজরা আমাদের দেশে এসেছিল, রাজত্ব করেছে, তার একটা চিহ্ন বা সিম্বল বলতে পারো। রেলওয়ে ট্র্যাকের যে প্রজেক্ট তারা করেছে সেক্ষেত্রে সেটাই হচ্ছে একটা আমাদের দেশে তাদের রাজত্বের চিহ্ন, বা তারা আমাদের যে এখানে রুল করেছিল সেটা সিম্বল। তো এবার দেখো, ব্রিটিশরা তো আমাদের দেশে মূলত ব্যবসা করতেই এসেছে। ব্যবসা করে আমাদের এখান থেকে যতটা পরিমাণ লাভ করতে পারে সেটাই তাদের সবসময় উদ্দেশ্য ছিল, ওটাই ওদের মোটিভ ছিল কিভাবে আমাদের ইন্ডিয়া থেকে প্রফিট করতে পারে। তাই বিনা উদ্দেশ্যে বা নিজেদের স্বার্থ ছাড়া ওরা আমাদের ভারতবর্ষে কিচ্ছু করেনি, আমাদের ইন্ডিয়ার জন্য কিচ্ছু করেনি। তো এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে এই যে এত বড় রেলপথ ব্যবস্থা, রেলওয়ে ট্র্যাক তৈরি করা, এটা একটা বিশাল বড় প্রকল্প বা বিশাল বড় প্রজেক্ট। এই কাজটা করার ক্ষেত্রে ব্রিটিশদের অবশ্যই স্বার্থ ছিল এবং অনেক স্বার্থ ছিল, এমনি এমনি করেনি। তবে হ্যাঁ, ব্রিটিশদের স্বার্থ ছিল বা ব্রিটিশদের ইন্টারেস্ট ছিল, তাদের মোটিভ ছিল, ঠিক কথা। কিন্তু এটা কিন্তু এই রেলপথ ব্যবস্থা তৈরি হওয়ার ফলে বা রেলওয়ে ব্যবস্থা তৈরি হওয়ার ফলে সিস্টেম, তার ফলে কিন্তু ভারতবর্ষের কিন্তু উপকারী হয়েছে, যেটা তোমরা এখনো বুঝতে পারছো। বর্তমানে ট্রেনে করে আমরা কত দূর দূরান্তে চলে যাচ্ছি। তাই রেলপথ ব্যবস্থার প্রবর্তন বা রেলওয়ে ট্র্যাক তৈরি যে প্রকল্প বা প্রজেক্ট, এটা কিন্তু ভারতবর্ষের জন্য ভালোই হয়েছে। কিন্তু ব্রিটিশদের কিন্তু স্বার্থ ছিল, ব্রিটিশদের অনেক স্বার্থ ছিল, তার কারণে সেই সময় তারা করেছে। তা সেই স্বার্থগুলো আগে তোমাদের আলোচনা করব, বা ব্রিটিশদের কি কি মোটিভ ছিল, কি কি ইন্টারেস্ট ছিল এই রেলওয়ে ট্র্যাক প্রকল্পটি বা প্রজেক্টটি করার জন্য। প্রথম তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক, কমার্শিয়াল মোটিভ ছিল। কি তোমাদের আমি আগের ভিডিওতে আমি তোমাদের অবশিল্পায়ন ভারতবর্ষে বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমি বলেছি যে আস্তে আস্তে যখন ভারতের শিল্পগুলো ধ্বংস হয়ে যায়, তখন ব্রিটিশরা ভারত থেকে কাঁচা মাল বা র মেটেরিয়াল ব্রিটেনে রপ্তানি করত, আর সেই কাঁচামাল দিয়ে ব্রিটেনে জিনিস তৈরি করে সেটা ভারতে আবার আমদানি করত, ভারত থেকে মুনাফা লাভ করত বা প্রফিট করত। মানে ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল ব্রিটেনে ট্রান্সপোর্ট করত, আর ব্রিটেন থেকে সেই র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করে ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করত, করে তারা প্রফিট করত। এটা কিন্তু এই সিস্টেম বা এই ব্যবস্থাটা কিন্তু ব্রিটিশরা অনেক দিন করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করেছিল বা ইকোনমিক সিস্টেমকে স্ট্রং করেছিল। এই সময় কিন্তু ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হয়েছিল বা অবশিল্পায়ন যখন হয়েছিল, এটা আমি আলোচনা করেছি। তো এই ব্রিটিশরা বুঝতে পারলো যে এই যে ব্রিটেন থেকে ভারতে জিনিস দিয়ে যাওয়া বা ভারত থেকে কাঁচামাল ব্রিটেনে দিয়ে আসা, এই ক্ষেত্রে যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় বা কমিউনিকেশন সিস্টেম যদি ভালো করা যায় বা স্ট্রং করা যায়, তাহলে কিন্তু ওদের সুবিধাই হবে, সহজতর হবে এই ট্রান্সপোর্ট করা বা পরিবহন ব্যবস্থা, অনেক পরিবহন করা বা ট্রান্সপোর্ট করা সহজ হবে। এই জন্য তারা চেয়েছিল ভারতবর্ষে রেলপথ তৈরি করতে বা রেলওয়ে ট্র্যাক তৈরি করতে। এটা প্রথম উদ্দেশ্য ছিল, কমার্শিয়াল ইন্টারেস্ট বা বাণিজ্যিক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল প্রশাসনিক, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইন্টারেস্ট ছিল। কি সেটা? ব্রিটিশরা অনেক সময় তাদের প্রয়োজন হতো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা যেহেতু সাম্রাজ্য বিস্তার করেছে, স্বভাবতই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিদ্রোহ হতো বা বিভিন্ন সময় তার ব্রিটিশদের বিরুদ্ধে অনেক সময় আমাদের ভারতীয়রা বিদ্রোহ করেছে বা রিবেলিয়ন করেছে। তো সেসব ক্ষেত্রে বা প্রয়োজন অনুযায়ী তাড়াতাড়ি কার্য করে যাতে তারা সৈন্য আনতে পারে বা ফোর্স আনতে পারে ব্রিটেন থেকে, এবং বিভিন্ন প্রশাসনিক কর্তা বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার,
এদেরকেও যাতে প্রয়োজন অনুযায়ী যখন তাদের প্রয়োজন হবে সেইটাই তাড়াতাড়ি করে তারা ব্রিটেন থেকে যাতে ভারতে তাদেরকে আনতে পারে, আবার প্রয়োজন মিটে গেলে তাদেরকে তাড়াতাড়ি করে ভারত থেকে ব্রিটেনে পাঠিয়ে দিতে পারে। এই ব্যাপারটা সহজতর করার জন্য বা ইজি করার জন্য এই জিনিসটাকে তারা কিন্তু রেলওয়ে ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল বা রেলওয়ে ট্র্যাক তৈরি করতে তারা চেয়েছিল। এটা ছিল প্রশাসনিক উদ্দেশ্য ব্রিটিশদের। আরেকটা কি, সেটা হচ্ছে সাম্রাজ্যের নিয়ন্ত্রণ, সাম্রাজ্যকে কন্ট্রোল করতে চেয়েছিল, এম্পায়ারকে কন্ট্রোল করতে চেয়েছিল। কোথায়? ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো তারা সাম্রাজ্য বিস্তার করেছিল, তাদের তো ইচ অ্যান্ড এভরি কর্নার যে তারা এম্পায়ার এক্সপ্যানশন করেছিল ইন্ডিয়াতে। তো সেই যে এত জায়গায় যে এম্পায়ার আছে সেটাকে তো নিয়ন্ত্রণ করবে কি করে, দূর দূরান্তে যাবে কি করে, কর্মচারীদের পাঠাবে কি করে, সেই পাঠাতে পাঠাতে ঘোড়ায় করে যেতে তো অনেক সময় লেগে যাবে। সেই কারণে তারা চেয়েছিল যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাতে কর্মচারীদের পাঠিয়ে সেই জায়গার নিয়ন্ত্রণ রাখতে বা কন্ট্রোল করতে, সেইখানে তাদের যে সাম্রাজ্য বিস্তার করেছিল আর কি, সে কারণে তারা কিন্তু রেলওয়ে ব্যবস্থা করতে চেয়েছিল বা রেলওয়ে ট্র্যাক তৈরি করতে চেয়েছিল, যাতে তাদের ব্রিটিশ এমপ্লয়িরা বা ব্রিটিশ কর্মচারীরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তাদের সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এটাও কিন্তু একটা উদ্দেশ্য ছিল, এটাও কিন্তু একটা ইন্টারেস্ট ছিল। বুঝতে পারছো তো, মানে ব্রিটিশরা কিন্তু কোনো কাজই বিনা লাভে করে না, বিনা উদ্দেশ্যে করেনি আমাদের দেশে। তো এক্ষেত্রেও কিন্তু এতগুলো উদ্দেশ্য বা মোটিভ ছিল, এবং এই উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বা সেগুলোকে অ্যাপ্লাই করার জন্য 1853 খ্রিস্টাব্দে 1853 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে, ব্রিটিশ গভর্নর তখন কে ছিলেন? লর্ড ডালহৌসি। তার আমলে, তারই উদ্যোগে, মানে লর্ড ডালহৌসি ইনিশিয়েটিভ নিয়েছিল, সঙ্গে ব্রিটিশরা সাহায্য করেছিল, এবং সেই উদ্যোগে ভারতবর্ষে রেলপথ ব্যবস্থা তৈরি করার প্রকল্প শুরু হয় বা রেলওয়ে ট্র্যাক তৈরি করার, বিল্ড করার প্রজেক্ট শুরু হয়, স্টার্ট হয়। কখন? 1853 খ্রিস্টাব্দে বা 1853 লর্ড ডালহৌসির সহায়তায়। বোঝাতে পারলাম? এই উদ্দেশ্যগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, প্র্যাকটিক্যালি সেগুলো অ্যাপ্লাই করার জন্যই কিন্তু এটা শুরু হয়। এবারে এই যে রেলপথ ব্যবস্থা তৈরি করা প্রয়োজন পড়েছিল বা তারা রেলওয়ে ব্যবস্থা করবে বলে ভেবেছিল, সেটা তো একটা বিশাল বড় প্রকল্প, একটা খরচা সাপেক্ষ, একটা ব্যয়বহুল প্রকল্প, একটা এক্সপেন্সিভ প্রজেক্ট। তো এই এত বড় প্রকল্পটা করতে গেলে বিশাল বড় টাকার প্রয়োজন, মূলধনের প্রয়োজন, ক্যাপিটালের প্রয়োজন। সেই মূলধন বিনিয়োগ করবে কে? এটা একটা প্রশ্ন ছিল। সেটাও কিন্তু ভারতীয়দের কাছ থেকে, ভারতীয়রা বিনিয়োগ করেনি। ইন্ডিয়া কোথা থেকে টাকা পাবে? এত ইনভেস্ট করেনি। ব্রিটিশ কোম্পানিরা কিন্তু এইখানে মূলধন বিনিয়োগ করেছে ভারতে এই প্রকল্পের জন্য, বা ব্রিটিশ কোম্পানিরা মানি বা ক্যাপিটাল ইনভেস্ট করেছে। এবার এই তারা কোত্থেকে তারা মানি ইনভেস্ট করছে বা ক্যাপিটাল ইনভেস্ট করতে পেরেছে? সেই সময় ইংল্যান্ডেও কিন্তু শিল্পের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছিল, যে সময় রেলপথ তৈরি হচ্ছিল আর কি। সে সময় ইংল্যান্ডে শিল্পের ক্ষেত্রে অনেক উন্নতি হয়, অনেক উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে, তার ফলে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু লাভবান হয়েছিল, তারা কিন্তু প্রফিট পেয়েছিল ইংল্যান্ডে বা ব্রিটেনে। তা সেই লাভের টাকায় তারা কোথাও বিনিয়োগ করতে চেয়েছিল, তারা সেই প্রফিটের টাকা কোথাও ইনভেস্ট করতে চেয়েছিল। সে কারণে তারা ভারতবর্ষে যখন এরকম একটা সুযোগ পেয়েছিল এত বড় প্রকল্পে মূলধন বিনিয়োগ করার জন্য বা ক্যাপিটাল ইনভেস্ট করার জন্য, তাই তারা কিন্তু করতে আগ্রহী হয়েছিল বা ইন্টারেস্ট দেখিয়েছিল। কিন্তু এক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে বা ব্রিটিশ সরকারের সঙ্গে এই ব্রিটিশ কোম্পানিগুলো, ব্রিটেন থেকে যে কোম্পানিগুলো এসেছিল তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল বা একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেই চুক্তি কি কি? সেই চুক্তি অনুযায়ী প্রথম হচ্ছে ব্রিটিশ কোম্পানিগুলো যে মূলধন বিনিয়োগ করবে সেটি 5% সুদের বিনিময়, মানে ব্রিটিশ সরকার তাদের সঙ্গে চুক্তি করেছিল যে তোমরা, কোম্পানিদের বলেছিল যে তোমরা ভারতবর্ষে এসে এই প্রকল্পে মূলধন বিনিয়োগ করো বা এই প্রজেক্টে ক্যাপিটাল ইনভেস্ট করো, তার বিনিময়, তার রিটার্নে আমি, মানে ব্রিটিশ সরকার বলছে আমি তোমাদের 5% হারে সুদ দেব, মানে 5% ইন্টারেস্টে দেবো, আমি 5% রেটে ইন্টারেস্ট দেবো। কাকে? এই কোম্পানিগুলোকে দেবে ব্রিটিশ সরকার। এটা চুক্তি হয়েছিল বা এগ্রিমেন্ট হয়েছিল। এবার ব্রিটিশ সরকার এত চালাক, সেক্ষেত্রেও কিন্তু নিজেদের টাকা বের করেনি,
সেক্ষেত্রে তারা কি করেছিল, মাছের তেলে মাছ ভেজেছিল। তারা কি করেছিল, ভারতবর্ষ থেকে তারা তো রাজস্ব আদায় করতো, রেভিনিউ কালেক্ট করতো, সেই টাকা থেকে কিন্তু তারা এই কোম্পানিগুলোকে 5% হারে সুদ দিয়েছিল বা 5% রেটে ইন্টারেস্ট দিয়েছিল। বুঝতে পারছো কতটা চালাক? এটা 1 নম্বর চুক্তি। দ্বিতীয় চুক্তি ছিল যে কোম্পানিকে তো এই যে কোম্পানিগুলো রেলপথ বানাবে তার জন্য তো জমি দিতে হবে, ল্যান্ড দিতে হবে। তো ব্রিটিশ সরকার তাদেরকে এই কোম্পানিগুলোকে 99 বছরের মেয়াদে নিষ্কর জমি দান করেছিল। নিষ্কর জমি কেন বলা হচ্ছে, মানে 99 ইয়ার্সের একটা চুক্তি করেছিল, সেইখানে নিষ্কর জমি, রেন্ট ফ্রি ল্যান্ড ডোনেট করেছিল বা নিষ্কর জমি দান করেছিল কোম্পানিগুলোকে ব্রিটিশ গভর্নমেন্ট। মানে সেই জমিগুলোতে তাদের কোনো রাজস্ব দিতে হতো না, তাদের কোম্পানিগুলোকে রেলপথ বানানোর জন্য যে জমিগুলো ব্রিটিশ সরকার দিয়েছিল তাদের সেখানে কোনো ট্যাক্স দিতে হতো না। তাই রেন্ট ফ্রি ল্যান্ড বা নিষ্কর জমি দান করা হয়েছিল। এবার তারপরে সেই চুক্তি, আরেকটি চুক্তি কি হয়েছিল, বলা হয়েছিল যে এবার তারা রেলপথ বানাবে, মূলধন বিনিয়োগ করে কোম্পানিগুলো জমিতে রেলপথ বানাতো। এবার যেই 99 বছরের মেয়াদ শেষ হয়ে যাবে, মেয়াদ শেষে ব্রিটিশ সরকার রেলপথ কিন্তু নিয়ে নেবে। মানে যে জায়গাতে ওই কোম্পানিগুলো জমিগুলোতে রেলপথটা বানাবে সেই রেলপথের 99 বছরের মেয়াদ শেষ হয়ে গেলে ব্রিটিশ সরকার ওই কোম্পানিগুলোর কাছ থেকে সেই রেলপথ নিয়ে নেবে। এটাই মানে চুক্তি হয়েছিল। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় ব্রিটিশ সরকার বলে দিয়েছিল, যার ফলে কোম্পানিগুলো আরো বেশি আগ্রহী হয়েছিল মূলধন বিনিয়োগ করতে বা ইন্টারেস্ট দেখিয়েছিল ক্যাপিটাল ইনভেস্ট করতে। তারা বলেছিল, ব্রিটিশ সরকার বলেছিল যে যদি মেয়াদের মাঝখানে, মানে এই 99 বছরের যে মেয়াদ তার মাঝখানে যদি কোনো কোম্পানি মনে করে যে আমি আর কাজটা এগোবো না, তাই যতটুকু তারা কাজ করবে, জমির মধ্যে প্রজেক্টের কাজ করবে, সেই পর্যন্তই ব্রিটিশ সরকারকে ফেরত দিতে পারবে, সেই রেলপথের সেইটুকু কাজ দিয়ে রেলপথ থেকে ফেরত দিতে পারবে। এবং তার বিনিময়ে ব্রিটিশ সরকার কিন্তু কোম্পানিকে যা যা খরচা হয়েছিল তা সমস্ত কিন্তু রিটার্ন করে দেবে। এটা কিন্তু ব্রিটিশ সরকার বলেছিল কোম্পানিগুলোকে। তার ফলে কোম্পানিগুলো কিন্তু খুবই আগ্রহী হয় বা ইন্টারেস্ট দেখায় এখানে এই প্রজেক্টে বা এই প্রকল্পে মূলধন বিনিয়োগ করতে, ক্যাপিটাল ইনভেস্ট করতে। এবং তোমাদের একটা হিসাব বলি, 1858 থেকে 1859, 1858 থেকে 1859 এক বছরে প্রায় 7 কোটি পাউন্ড মূলধন বিনিয়োগ করা হয়েছিল এই ভারতে রেলপথ বানানোর জন্য। মানে এই ব্রিটিশ কোম্পানিগুলো মূলধন বিনিয়োগ করেছিল। 1858 to 1859 এই 1 ইয়ারে 7 করোড় পাউন্ড ক্যাপিটাল ইনভেস্ট করেছিল ব্রিটিশ কোম্পানিগুলো এই ভারতে রেলপথ বানানো প্রকল্পে বা রেলওয়ে ট্র্যাক প্রজেক্টে তৈরি করার প্রজেক্টে। ভাবতে পারছো, অনেক টাকা, অনেক মূলধন। এবারে রেলপথ বানানোর কাজ এগোতে থাকলো ভারতে, আস্তে আস্তে করে প্রকল্প এগোতে থাকলো। এবং এই যে রেলপথ বানানোর সময় ব্রিটেনের অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়েছিল, ব্রিটেনের ইকোনমিক সিস্টেম কিন্তু স্ট্রং হয়েছিল। কেন? কারণ আমি আগে এটাও আলোচনা করেছিলাম যে ব্রিটেনও তো খুব চালাক, ব্রিটিশ সরকারও তো খুব চালাক। তারা রেলপথ বানানোর জন্য যে লোহা, ইস্পাত এগুলো লাগতো বা আয়রন, স্টিল যেগুলো প্রয়োজন হতো, সেগুলো ব্রিটেন থেকে প্রায় 17%, এটা কিন্তু আমি আলোচনা করেছি, তোমরা দেখে নিও আগের ভিডিওতে, 17% মতো তারা কিন্তু ব্রিটেন থেকে আনতো। তাহলে ব্রিটেনে সেটা লাভ হতো, স্বভাবতই ব্রিটেনের অর্থনীতি স্ট্রং হয়ে গেছিল বা শক্তিশালী হয়ে গেছিল এইভাবে। কিন্তু আরেকটা কি, কিন্তু এর ফলে কিন্তু ভারতীয়রা সেই সময় কি লাভবান হয়েছিল? না, ভারতের কিন্তু অনেক, সেই মুহূর্তে কিন্তু ভারতের অনেক ক্ষতি হয়েছিল। কি সেই ক্ষতি, আমি সেগুলো পরে আলোচনা করছি। তার আগে একটা কথা বলি, এই যে রেলপথ বানানোর জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আর রেলপথ বানানোর ক্ষেত্রে কোম্পানি, ব্রিটিশ সরকার কি করেছিল, ভারত থেকে প্রচুর শ্রমিকরা কিন্তু, মানে ভারতীয়রা অনেকে কিন্তু শ্রমিক হিসাবে এখানে নিযুক্ত হয়, কাজ করার জন্য তো লোক লাগবে। এবং সেটা কিন্তু সম্ভব হয়েছিল যেহেতু ভারতের শিল্প ধ্বংস করে দিয়েছিল। ব্রিটিশ সরকার কতটা বুদ্ধি রাখতো, তারা ভারতবর্ষের স্বাধীনভাবে চিন্তা করা, স্বাধীনভাবে কাজ করার অধিকারটাই তো কেড়ে নিয়েছিল, ভারতের শিল্পকে ধ্বংস করে দিয়েছিল বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে দিয়েছিল। তার ফলে সমস্ত বেশিরভাগ মানুষের, আমি আগের দিন আলোচনা করেছিলাম যে তারা কিন্তু রেলের এই কাজে কিন্তু শ্রমিক হিসাবে নিযুক্ত হয় খুব কম মজুরিতে, খুব কম এক্সপেনশন দিত ব্রিটিশ সরকার, তার বিনিময়ে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করত, শ্রমিকরা প্রচুর পরিশ্রম করতো বা লেবাররা। তো এটা তো ব্রিটিশ সরকার, এটাও সুবিধা হলো, কম রেটে শ্রমিক পেয়েছিল।
তার সঙ্গে সঙ্গে ভারতের অনেক কিছু শিক্ষিত মানুষ যারা কিন্তু এই সমস্ত রেলের কাজে কিন্তু কর্মচারী বা হিসাবে নিযুক্ত হতো, ইন্ডিয়ান এমপ্লয়িরা, কিন্তু তাদের রেলের যে প্রযুক্তি ব্যবহার করা হতো বা টেকনোলজি ইউজ করা হতো, সেক্ষেত্রে শুধুমাত্র সাধারণ যে প্রযুক্তিগুলো বা বেসিক যে টেকনোলজিগুলো, সেগুলোই কিন্তু ভারতীয়দের তাদের ট্রেনিং দেওয়া হতো। ইন্ডিয়ান এমপ্লয়ীদের কিন্তু এই ট্রেনিংটা বা এই শিক্ষাই দেওয়া হতো বা ট্রেনিং দেওয়া হতো যে বেসিক টেকনোলজি বা একদম সাধারণ প্রযুক্তি, যেটা রেলের তৈরির ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু যেটা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হতো রেলপথ তৈরিতে, বা অ্যাডভান্স টেকনোলজি যেটাকে ইউজ করা হতো এই রেলের ট্র্যাক তৈরি করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তারা ব্রিটেন থেকে বা বাইরে থেকে কিন্তু দক্ষ কারিগর আনতো বা মেকানিক আনতো, যে ট্রেন থাকতো। তার মানে কি, এর থেকে কি হচ্ছে, এর থেকে ভারতীয় যে সমস্ত কর্মচারীরা তারা কিন্তু এই উন্নত প্রযুক্তির শিক্ষাটা থেকে বঞ্চিত হতো, মানে এই যে অ্যাডভান্স টেকনোলজির যে ট্রেনিং, সেটা থেকে তারা পেত না। তার ফলে তাদের এই শিক্ষা তাদের হতো না বলে তারা এই ব্যাপারটা সম্পর্কে সঠিকভাবে তাদের জানাতো না ব্রিটিশ সরকার। সব দিক থেকে তাদেরকে মানে একদম মানে দূরে দূরে সরিয়ে রাখবে, সব দিক থেকে তাদেরকে খারাপ করে রাখবে ভারতবর্ষকে, এটাই মানে ব্রিটিশদের সবসময় উদ্দেশ্য ছিল। এবং এই ব্যাপার ছাড়া ভারতবর্ষে ব্রিটিশ এই রেলপথ বানানোর ক্ষেত্রে বা রেলওয়ে ট্র্যাক তৈরি করার জন্য অনেকগুলো কুফল হয়েছিল বা অনেকগুলো ব্যাড এফেক্ট করেছিল। কি কি সেটা? প্রথম হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। এই যে রেলপথ তৈরির জন্য জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, ড্রেনেজ সিস্টেম কিন্তু ড্যামেজ হয়ে গেছিল, ড্রেনেজ সিস্টেম ড্যামেজ হয়ে, রেলপথ তৈরি করার জন্য জল যে যাওয়া আসার পথে অসুবিধা হয়ে গেছিল। তার ফলে কি হয়েছিল, পরিবেশে দূষিত হয়ে যাচ্ছিল, এনভায়রনমেন্ট ভীষণভাবে পলিউটেড হয়ে যাচ্ছিল, আর তার ফলে বিভিন্ন রোগ, সংক্রামক রোগ, বিভিন্ন ডিজিজ ছড়াচ্ছিল, চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। এটা একটা কিন্তু ব্যাড এফেক্ট, এটা কিন্তু বাজে একটা কুফল ছিল। আর দ্বিতীয় হচ্ছে, এই রেলপথ বানানোর জন্য বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছিল, মানে ডিফরেস্টেশন হচ্ছিল। কেন? রেলপথ বানানোর জন্য জমি পেতে গেলে প্রচুর গাছ কাটা হচ্ছিল, প্রচুর জঙ্গল কাটা হচ্ছিল, ডিফরেস্টেশন করা হচ্ছিল। মানে তোমাদের একটা হিসাব বলি, যে 1 মাইল রেল লাইন বসাতে 2000টি স্লিপার লাগতো, রেলের যে স্লিপার তাই সেটা লাগতো 2000টি 1 মাইল বসাতে। এক্ষেত্রে 5খানা স্লিপার বসাতে একটা গাছ কাটতে হতো, 5খানা স্লিপার বসাতে। তাহলে বুঝতে পারছো কত মাইল মাইল রেলের ট্র্যাক তৈরি হয়েছে বা রেলপথ তৈরি হয়েছে। সেখানে 2000 তো শুধু 1 মাইলেই লাগছে, তাহলে 5খানাতে যদি একটা গাছ কাটা হয় তাহলে কত গাছ কাটতে হয়েছে। ভারতবর্ষের কতটা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, এনভায়রনমেন্ট এফেক্টেড হয়েছে, এর ফলে বনভূমি ধ্বংস হয়ে গেছিল, ডিফরেস্টেশন হয়েছিল। তার ফলে কি হয়েছিল, এই যে বনে জঙ্গলে, গভীর জঙ্গলে যে অরণ্যে যারা থাকতো, অরণ্যবাসী বা অরণ্যে যারা মানে আদিবাসী যারা থাকতো, ফরেস্ট ডুয়েলার যারা থাকতো, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের কিন্তু এফেক্ট হয়েছিল। কি এফেক্ট হয়েছিল? তাদের জীবিকা, তাদের জীবন, তাদের সামাজিক মর্যাদা সবটাই নষ্ট হয়ে গেছিল। তাদের যে প্রফেশন, তারা তো জঙ্গল থেকে বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেই তারা খেত, সেখান থেকে জীবিকা নির্বাহ করতো, মানে ন্যাচারাল সোর্স যেগুলো ফরেস্ট থেকে পাওয়া যেত, মধু, ফল, এগুলোই তো পাওয়া যায়, বা জঙ্গলে গাছ পাচছি থাকতো, সেগুলোকেই ব্যবহার করে তারা জীবিকা নির্বাহ করতো। তা এই যে আদিবাসীরা, জঙ্গলের আদিবাসীরা, তাদের জীবিকা, তাদের সোশ্যাল রেপুটেশন, সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ জঙ্গল কেটে দেওয়ার ফলে তারা তো আর কাজকর্ম পাচ্ছিল না, তখন তারা ওইখান জঙ্গল থেকে বেরিয়ে এসে যথাযথই সেই রকম শ্রমিক হিসাবে রেলে কাজ করতে হচ্ছিল খাবার জন্য। তা তাদের যে একটা সামাজিক মর্যাদা ছিল, তাদের যে একটা সোশ্যাল রেপুটেশন ছিল, সেটাও নষ্ট হয়ে গেছিল। তো এইসব কিন্তু খারাপ দিক হয়েছিল, এবং তার ফলে কিন্তু এই সমস্ত জঙ্গলের যারা অধিবাসী বা আদিবাসী ছিল, তারা কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছিল, তারা কিন্তু অফেন্ডেড হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং সেটা তাদের মনে কিন্তু বিদ্রোহ দানা বাঁধে, তাদের মনে কিন্তু রিবেলিয়াস তারা হয়ে যায়। কিন্তু এটা কিন্তু রেলপথ তৈরির ক্ষেত্রে ভারতবর্ষের জন্য কুফল হয়েছিল বা ভারতীয়দের জন্য খারাপ দিক হয়েছিল। তবে এই রেলপথ তৈরি করা, ভারতে রেলপথ তৈরি করা উচিত হয়েছিল কি উচিত হয়নি ব্রিটিশদের, এটা নিয়ে না বিভিন্ন মানুষেরা সমালোচনা করেছে, অনেকে অনেক কিছু বলেছে, বিতর্ক হয়েছে, নানা রকম ভাবে ডিবেট হয়েছে। অনেকে মনে করছে যে ভারতে ব্রিটিশ সরকাররা যেভাবে রেলপথ তৈরিতে যত টাকা ইনভেস্ট করেছে, যত মূলধন বিনিয়োগ করেছে, প্রায় আমি একটা হিসাব বলেছিলাম, প্রায় 360 কোটি মূলধন বিনিয়োগ করেছিল বা ক্যাপিটাল ইনভেস্ট করেছিল। তো সেটা যদি
ভারতের সেচ ব্যবস্থার উন্নতির জন্য করতো, যে জলসেচ ব্যবস্থা যেটা চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো জলসেচ ব্যবস্থা মানে ইরিগেশন সিস্টেমকে যদি ইমপ্রুভ করার জন্য মানি ইনভেস্ট করতো বা মূলধন বিনিয়োগ করতো জলসেচ ব্যবস্থার উন্নতির জন্য, তাহলে ভারতের সমাজের অনেক উপকার হতো। এটা অনেকে মনে করছে বা অনেকে বলে যে এটা হলে কিন্তু ইন্ডিয়ার সোসাইটিতে কিন্তু অনেক ভালো উপকার হতো। কিন্তু ব্রিটিশরা কেন করবে আমাদের উপকার, এটাই তো সব থেকে মজার বিষয়। ব্রিটিশরা সেই সময় নিজেদের স্বার্থকে বাদ দিয়ে ভারতবর্ষের উপকারটা কেন করতে যাবে? তা তো তাদের উদ্দেশ্য নয়। তারা তো এখানে সাম্রাজ্য বিস্তার করতে এসছে, ব্যবসা বাণিজ্য করতে এসছে, আমাদের কাছ থেকে যতটা সম্পদ, যতটা পরিমাণ শোষণ করতে পারে, আমাদেরকে যতটা এক্সপ্লয়েট করতে পারে, সেটাই তাদের উদ্দেশ্য ছিল। তাই করেছে তারা। তাই সেখানে তো ওদের কোনো ছিল না। তো কিন্তু এটা বলা যায় যে তারা অজান্তে হলেও ভারতবর্ষের কিন্তু উপকার করে গেছে। এই রেলপথ বানানোটা তারা যে কাজটা করে গেছে, আমাদের কিন্তু উপকার হয়েছে। আমরা এখন তোমরা ভাবো না তোমরা ট্রেনে করে কোথায় কোথায় যেতে পারো, কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে, স্বাধীনতার পরে আরো উন্নতি হয়েছে। কিন্তু স্বাধীনতার আগেও ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নতি কিন্তু রেলপথ ব্যবস্থার মাধ্যমে হয়েছে। ভারতে বিভিন্ন এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত করতে ভারতীয়রাও তো পারতো, ভারতীয় ব্যবসায়ীরাও তো এর থেকে উন্নত হয়েছে। মানে ইন্ডিয়ান যারা বিজনেস মার্চেন্ট ছিল বা বিজনেসম্যান ছিল, তারাও তো এর থেকে উপকার পেয়েছে। কারণ পরিবহন ব্যবস্থার উন্নতি হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পেরেছে। তার ফলে বিভিন্ন জায়গার বাজারটা ভারতের বিভিন্ন জায়গার বাজারটা অনেক ওপেন হয়ে গেছে, অনেক উন্মুক্ত হয়ে গেছে। তাই ভারতের জন্য কিন্তু উপকার হয়েছে, কিন্তু ব্রিটিশরা চেয়ে করেনি, কিন্তু অজান্তেই হয়ে গেছে। তাই ভারতের রেলপথ ব্যবস্থার প্রবর্তন সব দিক থেকে বিচার করলে ভারতের জন্য ভালোই হয়েছে। ভারতের স্বাধীনতা আসার ক্ষেত্রেও কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীরা তারা কিন্তু রেলপথকে হাতিয়ার বানিয়েছিল, পরে সেটা আলোচনা করব। এই রেলওয়ে ট্র্যাকটাই কিন্তু তারা অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার পরে। তাই ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়েছে। তাই জন্য রেলপথ ব্যবস্থার প্রবর্তন ভারতে একটা যুগান্তকারী ঘটনা, যেটা ব্রিটিশদের দ্বারা হয়েছিল, ব্রিটিশরা করেছিল। এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট তারা কিন্তু করেছিল ভারতবর্ষের জন্য, এটাই আমি বলতে পারি। তো এই হলো ভারতের রেলপথ প্রবর্তন কেন করেছিল ব্রিটিশরা, তার কিভাবে করেছিল এবং তার ফলে সাময়িক কি ক্ষতি ভারতের হয়েছিল এবং ভবিষ্যতে ভারতের কি উন্নতি হয়েছিল, সবটাই তোমাদের আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। এইখানে আমি এই বিষয়বস্তুর আলোচনা শেষ করছি এবং আলোচনার শেষে সবাইকে একটা কথাই বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে যে আমি কখন কোন বিষয়, কোন ক্লাসের কোন বিষয় নিয়ে আলোচনা করছি। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।